সামরিক সক্ষমতা বৃদ্ধি করলো, 25 মার্চে যে কালোরাত্রি হইলো, নিরস্ত্র বাঙালির উপর যে পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো। ভাই ডাইরেক্ট বলেন শেখ মুজিব বাংলাদেশকে পাকিস্তানের তুলে দিতে চায়, শোনেন এইভাবে বলে দেন ডাইরেক্ট। আমরা কি প্রস্তুতি নিয়েছি, আমরা কেন প্রধানমন্ত্রীতে আলোচনা চালিয়ে গেলাম? যে আন্দোলনের কোন সেন্ট্রাল জায়গায় ছিলেন আপনি যে প্রশ্ন করছেন তার ঘোষণা ম্যাটার ছিল, এরকম ঘোষণা তো মাইকে অনেকেই দিয়েছিল। তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। না, তার ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে। 7 মার্চ থেকে 25 মার্চ বাংলাদেশের কোথাও যুদ্ধের কোনো চিহ্ন ছিল না। আপনি যেভাবে বলছেন 7 মার্চ অপ্রাসঙ্গিক, এটা তো একটা মানে হলো অস্বীকার করা। আমি অস্বীকার করছি, আমি প্রশ্ন করছি। এই গণ অভ্যুত্থানে নাহিদরা গিয়ে ডিবি উঠাই নিয়ে গেছে, তাদেরকে দিয়ে বলাইছে না আন্দোলন বন্ধ হবে, বলাইছে না, তার মানে কি তারা বিশ্বাসঘাতক? আমাকে বলেন। এই যে বলছে পালিয়ে যাবে, এই শব্দটা আমি আপত্তি করছি। আবার আপনি আপত্তি করছেন, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। 7 মাস থেকে 25 মাস একটা মানুষ এত জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছে, তাকে এই ট্যাগ দিয়ে বলবে এত জুলুমের শিকার হয়েছে, এত অত্যাচারের শিকার হয়েছে, বছরের পরে বছর জেল খেটেছে, হ্যাঁ, আর সে হলো পালিয়ে গেছে। আপনি যে জামাতকে নিয়ে এখন প্রশ্ন করছেন, জামাতের নির্যাতনের শিকার হয় নাই, জামাতে যে সমস্ত নেতার কথা আপনি বলেন তারা রিমান্ডে যায় নাই, তারা তো রিমান্ডে গেছে। এখন আপনি কি বলবেন এটা প্রতারণা বা এটা ইয়া করে গিয়েছে? আপনাকে জামাত এই গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ সময় তাদের নীতি ছিল আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্ট করে থাকা। আগুন লাগলো একই সাথে, আমরা বলতে থাকলাম যে আওয়ামী লীগ আগুন নিয়েছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ আগুন দিয়েছে, ধরুন আওয়ামী লীগ আগুন দিয়েছে, আপনি কি করবেন? আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে আগুন লাগাই দেবেন? আপনি তো তাকে সামনে তাকে স্প্রে করার, রাজনীতি করার, আপনি তো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার তাকে অধিকার দেননি। কে আগুন দিচ্ছে আপনি জানেন না, তাই না? আমি এই ক্ষেত্রে ওটা বলেছিলাম যে এই যে গায়েবের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করছে, একটা রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ প্রক্রিয়ায় রেখে, পুরা গায়েব রেখে তারা এক জায়গা থেকে বের হচ্ছে, এই জায়গায় তাদের মানে অ্যাটিটিউড দেখাচ্ছে, ওই জায়গায় অ্যাটিটিউড দেখাচ্ছে, এই জায়গায় তাদের ভায়োলেন্স দেখাচ্ছে। তো আপনি তো আপনার যে প্রতিপক্ষ তাকে তো আপনার সামনে নিয়ে এসে না বসাইলে আপনি তো তাকে জিজ্ঞাসা করতে পারবেন না তুমি এটা কেন করছো। আপনি ওকে পুরো সিস্টেমের বাইরে রেখে দিয়েছেন। আমি ওইখানে বলেছিলাম এখানে দুটো ঘটনা ঘটতে পারে যে আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দিচ্ছেন না, সেজন্য তারা রাগে ক্ষোভে প্রতিশোধ পরায়ণ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে। আর একটা হলো যে আওয়ামী লীগ যেন সামনে নির্বাচনে আসতে না পায়, তাহলে কি করতে হবে? সিন ডেভেলপ করতে হবে, এমন একটা সিন যেই সিনে আওয়ামী লীগকে ভয়ঙ্কর হিসেবে, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করতে হবে, এবং সেই সিনের মাধ্যমে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যাতে করে তারা রাজনৈতিকভাবে নির্বাচনের মাঠে সুবিধা করতে পারে। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হাত পা ধরতেছেন, ঠিক আছে, তাদের কাছে যাচ্ছেন, তাদেরকে কোলে নিচ্ছেন, তাদেরকে আদর যত্ন করতেছেন, আপনি নিজের অধিকারের জন্য, নিজে ভোট পাওয়ার জন্য এই সমীহ করতেছেন, কিন্তু তাকে আপনি তার রাজনৈতিক অধিকারটা আপনি দিতে যাচ্ছেন না, কিন্তু তার ভোটটা আপনি পেতে যাচ্ছেন। এটা কেমন বেশরম কাজ? মানে আপনি চান কিনা, আমার প্রশ্ন ছিল এটা। মানে আমি অবশ্যই চাবো। আমার এতগুলো কথার দ্বারা কি মিন হয়? আমি মনে করি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না এবং রাখা উচিত না, এটা দেশের ক্ষতি হবে। এই রাজনৈতিক শক্তিগুলো এক একটা পাহাড়ের মতো করে দাঁড়িয়ে আছে এবং এই পাহাড়গুলো দেশের ভারসাম্য রক্ষা করে। একটা পাহাড় যদি এখানে আপনি সরিয়ে রাখেন তাহলে দেশে ইমব্যালেন্স হয়ে যাবে। আমি সেই জায়গায় আপনি যাকে যাকে বিচার করতে চান করেন না ভাই। আওয়ামী লীগ কখনো বলেছে যে তাদের অপরাধীদের বিচার করা না হোক? তারা তো কখনো বলেনি। আওয়ামী লীগের যে সকল মানুষ হত্যায় অভিযুক্ত, খুনে অভিযুক্ত, গণহত্যায় অভিযুক্ত, যেভাবে ব্যাখ্যা করেন, তাদেরকে বিচার করেন না। বিচার করতে না দেওয়া এটা অন্যায়, ওনার কথাই উনি বলছেন অন্যায়। আপনি কি মনে করেন? যদি উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, এইটার কোনো একটা রাজনৈতিক দলের রাজনৈতিক বাস্তবতা আছে কিনা, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা দেশের জনগণ ঠিক করবে। দেশের জনগণ ঠিক করবে যে একটা রাজনৈতিক নেতা বা একটা রাজনৈতিক দলের ভূমিকা কি। ঠিক আছে, রাজনৈতিক দল বা নেতা প্রেক্ষাপটের মাধ্যমে তৈরি হয়, তার জনসমর্থন থাকে, ভালোবাসা থাকে। উনি যখন বলছেন যে আপনি কোনো গণঅভ্যুত্থানের সেন্ট্রাল রোলে ছিলেন কিনা, একটা মানে কি প্রেক্ষাপট মনে করে বলেছেন, আমি এত সময় নাই, উনি কি মনে করে বলেছেন, কি উনি জেনে বলেছেন না বুঝে বলেছেন, আমি সেটা নিয়ে প্রশ্ন করতে চাই না। ঠিক আছে, তবে রাজনীতিতে আমরা কেউ হঠাৎ করে উদয় আসি নাই, হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসে নাই। 2013 সালের এই যে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে র্যাব ওয়ানে 20 ঘন্টা অলমোস্ট একটা আয়নাঘরের মতো জায়গায় আমাকে থাকতে হয়েছিল। ওটা 20 ঘন্টা না 20 মাস ইম্পর্টেন্ট না, কারণ আমি জানতাম না আমি আদৌ ওইখান থেকে মুক্তি পাবো কিনা, ওইখান থেকে আয়নাঘরগুলো কিন্তু সূচনা হয়েছিল। সুতরাং আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো সম্পর্কে একটু না জেনে হুট করে মানে বলে দেওয়া কোটা আন্দোলনে ছিলেন বা কি ছিলেন বলে অনেক নিজেকে বড় মনে করা, এটা আসলে রাজনৈতিক সৌহার্দ্যের পরিচয় না। আর আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত জনগণ নিবে।
আইন করে হয়তো অনেক কিছু করা সম্ভব হয় না, তবে আইনের থেকেও বড় বিষয় হলো বাস্তবতা, আপনার জনগণের কাছে গ্রহণযোগ্যতা। আপনি আপনার নতুন আওয়ামী লীগ, উনি যে বলেছেন আওয়ামী লীগের কোনো বলেছে কিনা যে সে তার বিচার চায় না, আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে? আওয়ামী লীগ আজ পর্যন্ত কখনো বলেছে আমি আমার কৃতকর্মের জন্য উদ্যপ্ত? এখনো ভুল স্বীকার করেছে। আওয়ামী লীগ এটা করার এখন পর্যন্ত সৎ সাহস পায় নাই, বরং তারা 24-কে অনই করে না, তারা বলে এটা একটা জঙ্গিবাদী ঘটনা ছিল, জামাতের প্রসঙ্গ এখানে আসছে না, এটা ছিল। সুতরাং আওয়ামী লীগের এই রাজনীতি, তাদের নতুন, তারা বাংলাদেশের রাজনীতিতে আদৌ কামব্যাক করতে পারবে কিনা এটা নির্ভর করবে তাদের গতি প্রকৃতির উপর যাবে। আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাকে এরকম একটা অ্যানালজি দিলাম আর কি, এটা হয়তো বা কতটুকু সঠিক আমি জানি না, আমি এরকম একটা অ্যানালজি দিলাম বোঝানোর জন্য। দেখেন 71-এর বিতর্কটা কেন আসবে? 71 তো বিতর্ক করার বিষয় ছিল না। একটা দেশ স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বললেন উই রিভল্ট, তার যেই তার যে সাহসিকতা, বিদ্রোহ করে এসে, ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে এসে স্বাধীনতার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, তার মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন জাতিসত্তার, একটা নতুন দেশের পরিচয় লাভ করার সুযোগ পেয়েছিলাম। তার আগে 71-এর আগের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, আমাদের অনেক জাতীয় নেতা রয়েছেন যারা 71-কে সংগঠিত করার জন্য ভূমিকা অবশ্যই রেখেছিলেন, আবার কেউ কেউ হয়তো ভূমিকা রেখে 25 মার্চে পালিয়েও গিয়েছিলেন, তাই না? ভূমিকা হয়তো ছিল কিন্তু 25 মার্চে পালিয়েও গিয়েছিলেন। 25 মার্চ কে পালিয়ে? 1971 সালের 25 মার্চ আপনি যদি শেখ মুজিবুর রহমানের কথা বলেন, তিনি পুরো জাতিকে অপ্রস্তুত রেখে হয়তো তিনি পালিয়ে গিয়েছিলেন, এ কথা আপনার বলার সুযোগ রয়েছে। এখন আপনি তার ভূমিকা 71-এর 25 মার্চ পর্যন্ত তার ভূমিকা, 25 মার্চ কালোরাতে তিনি হয়তো স্বেচ্ছা আত্মসমর্পণ করেছেন বা পালিয়ে গিয়েছেন, আপনি যদি এইভাবে মুখোমুখি দাঁড় করাতে চান, যেরকম বিষয়টা চলে আসবে 71-24 বিষয়টা প্রত্যেকটা প্রেক্ষাপটের সাথে রিলেটেড। 24 আমাদেরকে কেন 71-এর মুখোমুখি দাঁড় করানোর এই বিষয়টা সামনে আনলো? দেখেন 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটাকে আওয়ামী ফ্যাসিবাদ নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। 71-এর নাম ভাঙিয়ে যখন আপনি ব্যাংক লুট করবেন, 71-এর নাম ভাঙিয়ে যখন আপনি দিনের ভোট রাতে করবেন, 71-এর নাম ভাঙিয়ে যখন আপনি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হরণ করবেন, আয়না ঘরকে বৈধতা দিবেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেবেন, মিডিয়াকে ধ্বংস করবেন, চামচা মিডিয়া তৈরি করবেন, 71-এর নাম ভাঙিয়ে যখন আপনি আলেম ওলামাদের উপর হত্যা করবেন, শাপলা গণহত্যা করবেন, বিডিআর হত্যাকাণ্ড করবেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে দিবেন, তখন তো অবশ্যই 71টাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা তো আওয়ামী লীগ তার দলীয় স্বার্থে করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। হাসিনার ফ্যাসিবাদ কায়েম হয়েছেই কিন্তু 71-কে বিক্রি করার মাধ্যমে, 71-কে একটা সাইনবোর্ড হিসেবে দাঁড় করার মাধ্যমে। সুতরাং 71 একটা বিতর্কিত, 71-কে বিতর্ক করার পুরো প্রচেষ্টাটা ছিল, এটা হচ্ছে হাসিনার নিজের হাতের কামাই, আওয়ামী লীগের নিজের হাতের কামাই। এরপর 24-এ 5 আগস্ট যখন একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা ফ্যাসিবাদের পতন হলো, তখন কিন্তু 24টাকে গ্লোরিফাই করা হয়েছিল, যে একটা গ্লোরিফাই হিসেবে মানুষের মনে আসলো। এবং এই যে 71 নিয়ে যে বিতর্ক, মানুষের মনে 71-কে আপনি যে কোনো অপকর্ম করার আগে জয় বাংলা বলছেন, হ্যাঁ, তার মানে কি জয় বাংলাকে আপনি বিতর্কিত করছেন? অবভিয়াসলি এটা আওয়ামী লীগের স্লোগান, দলীয় স্লোগান, যেটা তারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছিল। মুক্তিযুদ্ধের সাথে হয়তো স্লোগানটা জড়িত ছিল, কিন্তু আওয়ামী লীগ তো দলীয় স্বার্থে ব্যবহার করে পুরো স্লোগানটাকে কি খেয়ে দিয়েছে। এখন যত অপকর্ম আপনি করছেন 71-এর সাথে রিলেটেড, মানুষের মাইন্ডসেটে তখন চলে আসছে 24 যখন আমাদেরকে নতুন একটা পরিচয়, নতুনভাবে বাঁচা, নতুনভাবে কথা বলার সুযোগ দিয়েছে, তখন 71টাকে একটা বিতর্কের জায়গায় নিয়ে কেউ চেষ্টা করছে। তবে আপনাকে বলে গেলে চলবে না, 24-এর 5 আগস্ট কিন্তু একদিনে আসে নাই। আমরা বিএনপি সহ আমাদের যে দীর্ঘ রাজনৈতিক, এনডিএম, অন্যান্য শরিক দলের যে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম 16 বছরে, তার প্রেক্ষাপটেই কিন্তু 24-এর 5 আগস্ট রচিত হয়েছিল। আমরা কিন্তু দীর্ঘ ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রাম, এই সংগ্রামটা 90 সালেও হয়েছিল। এখন কি কেউ আপনি দেখেছেন 90 আর 24-কে কখনো মুখোমুখি করতে? কখনো শোনেনি। কারণ জাতীয় পার্টি ওই সময় একটা স্বৈরশাসক এসেছে, উনি 9 বছর ক্ষমতায় ছিলেন, 90-এ উনি 6 ডিসেম্বর পতন হয়ে গেল, তারপরে তিনি আর কখনো ক্ষমতায় আসার সুযোগ পান নাই, এবং জাতীয় পার্টি রাজনীতি থেকে ওই প্রাসঙ্গিকতা হারিয়েছে। সুতরাং 90 আর 24 ক্ষমতার স্বাদ পেয়েছে, সেটাও দালালি করেই পেয়েছে, অবভিয়াসলি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু 90 আর 24-কে কিন্তু আপনি কখনো মুখোমুখি দাঁড় করেছেন? 90-ও কিন্তু আমাদেরকে নতুন করে সুযোগ দিয়েছিল, আমাদেরকে যেখানে আমরা হাতছাড়া করেছি, সুযোগ হাতছাড়া করেছেন, এখানে সেটা একটা বড় প্রশ্ন। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় অবদান ছিল 90 স্বৈরাচার পতন আন্দোলনে। ধন্যবাদ। আপনার কাছে আসবো তারেক রহমান। আম জনতার সদস্য সচিব, আপনার দীর্ঘ আন্দোলন দেখলাম, তার আগে একটু প্রথম প্রশ্ন, যে 71-24 নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। জি, অনেক ধন্যবাদ। 1971 সাল এবং মুক্তিযুদ্ধ কিছু মানুষের জন্য অস্বস্তিকর, এবং মুক্তিযুদ্ধের কথা বললে অনেকের বুকে চিনচিন ব্যথা করে। তো তারা এটাকে বিভিন্নভাবে মিসগাইড করবে, এটা স্বাভাবিক। তাদের পূর্বপুরুষরা এখানে যে আত্মসমর্পণ করেছিল, ওই চিত্রটা তাদের কাছে ভালো লাগে না বলেই তারা ওই স্মৃতিগুলো এই গণঅভ্যুত্থানের পরে ভাঙচুরও করেছে। গত কয়েকদিন আগেও আপনার মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের বেশ কিছু ভাস্কর্য, স্মৃতিফলক, সেগুলো পোড়ামাটির ফলক আমরা দেখলাম ভেঙে ফেললো, এবং মুখমণ্ডলগুলো নষ্ট করে দিচ্ছিল।
এই তো মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের যে যে একটা মাটির ফলক দেখলাম ভিডিওতে ভাঙছিল, তো ওটা যারা ভাঙছিল তাদের পূর্বপুরুষ শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছিল, শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে, শেখ মুজিবের মেয়ে অনেক কষ্ট দিয়েছে দেশের মানুষকে, জুলাই গণ অভ্যুত্থানে এটা আমরা দেখেছি, সে কারণে সেই ক্ষোভ থেকে ভেঙেছে। আমার প্রশ্ন ওখানে যে তাহলে মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্নগুলো নষ্ট করার কারণ কি? সেটা মেহেরপুরে, মুজিবনগরে, সেখানেও আপনার শুধু মুজিবের মূর্তি ভাঙলে একটা বিষয় ছিল, সেখানে অন্যান্য মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো ছিল এগুলো ভেঙে দিয়েছে। একজন মুক্তিযুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বন্দুক হাতে নিয়ে আছে, ওটা কাল্লাটা খুলে নিয়ে গেছে। এরা ওই যে যারা মুক্তিযুদ্ধের কথা বললে বুক চিনচিন করে, হ্যাঁ বুক চিনচিন করছে, হ্যাঁ ঝেড়ে কাশতে হবে, ঝেড়ে কাশতে হলে এটা তো তাহলে বলতে হয় জামাতের কথা বলতে হয়। জামাতের গোলাম আজমের যারা বংশধররা আছে, যারা গোলাম আজমকে আদর্শ মনে করে, হ্যাঁ তারা আর কি, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেয়নি, বাধাগ্রস্ত করেছে, বিভিন্নভাবে ফন্দি ফিকির করেছে, এই গণ অভ্যুত্থানে কিন্তু তাদের তেমন একটা অংশগ্রহণ আমি দেখিনি। হ্যাঁ, যদি আমি এই গণ অভ্যুত্থানে লড়াই করে থাকি এবং এই লড়াইয়ে যদি নিপীড়িত একজন মানুষ হই, তাহলে আমার আশেপাশে জামাতকে আমরা নিপীড়িত হতে দেখিনি। আমরা যে জেলখানার যে বিল্ডিংয়ে ছিলাম, এই বিল্ডিংয়ে খুব রেয়ারলি জামাতের লোক ছিল, খুবই রেয়ারলি, মানে খুবই রেয়ারলি। গণ অভ্যুত্থানের কথা বলছি, তারা এই গণ অভ্যুত্থানে সেভাবে অংশই নেয়নি। এবং গণ অভ্যুত্থানে মানে শেখ হাসিনার পতন হলে তো আলটিমেটলি বিএনপির দিকে যায়, যে বিএনপি ক্ষমতা পেয়ে যাবে, তাদের একটা কনসেপ্ট ছিল এরকম। আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় যারা ছিলেন তারা সবসময় বারবার এখন যে ফোন ওইটা বলছি, তারা বারবার বলে যে শিবির ছাড়া আসলে না, ওইটা তাদের একটা শিবির ফোবিয়া আছে, জামাত ফোবিয়া আছে। বেসিক্যালি শিবির আপনার হলো অনেক আগে সন্ত্রাসী কার্যক্রমের দ্বারা পরিচিত, সেই কারণে একটা আতঙ্ক আছে, ঠিক আছে। কিন্তু লাস্ট আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের শিবির খুবই ভীত, এবং এরা লুকায়ে থাকতে পছন্দ করত, গোপনে থাকতে পছন্দ করত, এবং তাদের রাজনৈতিক পরিচয় কেউ জানতেই পারতো না। তো এরা এখন গণ অভ্যুত্থানের সময়ে কোনো ভূমিকা না রেখেও আমাদের দৃষ্টিতে আমরা দেখিনি, হয়তো বা অনেকে পাশে পেয়েছে। বাংলাদেশের নাগরিকরাও বিবেচনা করবে মাঠ পর্যায়ে কোথায় কে এইভাবে জামাত শিবিরের আন্দোলন করেছে। আমি ওইভাবে সেভাবে পাইনি, ঠিক আছে। তো এদের একটা অস্বস্তি আছে। এরা তো আওয়ামী লীগের নিষিদ্ধের যে একটা মিছিল হলো শাহবাগে, সেখানে গিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিছে যে গোলাম আজমের বাংলা, ঠিক আছে। তো আমরা ওটা বলি যে গোলাম আজম নিজে কোনোদিন বাংলাদেশ চেয়েছে? আপনি এই যে এরা বাই চান্সে এখানে যে একটা বিজয়ের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, যারা নিজেরা এই গণ অভ্যুত্থানে মিনিমাম ভূমিকা রাখেনি, একটা সাধারণ পথচারী যে ভূমিকা রাখছে, জামাতের একটা নেতা কর্মী শিবির তারা ভূমিকা রাখেনি, অথচ ক্ষমতার অংশ হয়েছে এরকম না কথাও শোনা। হ্যাঁ, ক্ষমতা তো অংশ হয়েছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে পদবিগুলো, এগুলো তো নিয়েছেই এগুলো তারা নিয়েছে, এবং জনগণের ম্যান্ডেট নাই, তারপরেও তারা নিয়েছে এখানে, ঠিক আছে। এবং তাদের কথা, মুখের ভাষাগুলো বিশ্ববিদ্যালয় যেগুলো ভোটে জিতেছে ওগুলো ম্যান্ডেট ছিল না, হ্যাঁ আছে, যেগুলো আছে আপনার। এবং তাদের মুখের ভাষাগুলো দেখেন, যখন গোলাম পরোয়ার বক্তব্য দিচ্ছে, এমন হুঙ্কার দিচ্ছে, মনে হয় এই মুহূর্তে সে 3টা রক কেটে এখানে এসে বক্তব্য দিচ্ছে, ঠিক আছে। মাসুদ যখন বক্তব্য দিচ্ছে, মানে 2-4টা রক কেটে সে আইসে এখন মানে ঝেড়ে কাশছে। তো এই যাদের মানে ভাষা, তারা আবার বক্তব্য দেয় যে আওয়ামী লীগের সময় তাদের গায়ে একটা আঁচড়ই লাগেনি। যার গায়ে আঁচড় লাগেনি তার মানে সে আওয়ামী লীগের বন্ধুবর ছিল, ঠিক আছে। তো আওয়ামী লীগের একটা রাজনীতি দেখেন, আওয়ামী লীগ সবসময় জামাতের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখছে, আবার জামাত এখন আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখছে। দেখেন আওয়ামী লীগও বক্তব্য দেওয়ার সময় বারবার জামাতের নাম বলছে, ঠিক আছে, ওই জামাতও বারবার আওয়ামী লীগের নাম বলতেছে। এই যে একটা প্রাসঙ্গিকতা, দুজনকে টিকায় রাখার একটা, একই মুদ্রায় এপিটোপিট বলছেন না, একই মুদ্রায় এপিটোপিট না। অবশ্যই আওয়ামী লীগ আপনার হলো জামাতের চেয়ে কম অপরাধী, হ্যাঁ অবশ্যই কম অপরাধী। আপনার হলো বাংলাদেশের জন্মই যারা স্বীকার করেনি, তাদের চেয়ে বড় অপরাধী আছে যারা বাংলাদেশকে লালন করে না। এটা একটা দেশে থাকছে, সে দেশ লালন করে না, সে দেশকে সম্মান করে না, রেসপেক্ট করে না, তার চেয়ে পাকিস্তানকে তারা বেশি ওন করে, বেশি ধারণ করে। তো তার এটি তো একটা অপরাধ, এর চেয়ে জঘন্য অপরাধ আছে যে দেশে আপনি বাস করছেন সেই দেশের বিরুদ্ধে। এবং জামাত এমন একটা এস্টাবলিশমেন্ট যেটা বাংলাদেশের কোনো এস্টাবলিশমেন্ট না, এটা বহুদেশীয় এস্টাবলিশমেন্ট। এবং এরা